এই দে কি দেবো আর বেটা দে। আর ও যখন টাস টাস করে সব কিছু বের করে দেয়, ওর মধ্যে যেটা হিরোইজম আছে, ওর মধ্যে একটা বিনোদন আছে, ওর মধ্যে একটা সঙ্গীত আছে। চাঁদাবাজির কথাটা আসতেছে, আমাদের প্রিন্স ভাই একবারে ক্যাটাগরিক্যালি বললেন যে ফুটপাত এবং পরিবহন এটা সেক্টরের কথা, যদিও মন্ত্রীরা ভিন্ন কথা বলছে আমরা দেখতে পাচ্ছি। তা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা বা বর্তমান অবস্থায় এসে চেষ্টার ফলশ্রুতিটা আসলে কি হবে, আপনার অভিজ্ঞতা কি বলে? আমি তো কখনো চাঁদাবাজি করি নাই, আমার অভিজ্ঞতা আমি কিভাবে বলবো। আর আমার সাথে এরকম পরিচয় কোনো চাঁদাবাজের সাথে কোনো বন্ধুত্ব নাই, আত্মীয় নাই। আমার শালা সম্বন্ধে কেউ চাঁদাবাজি করে না। হ্যাঁ, না, শ্বশুরবাড়ির লোকজন করে না। এমপি থাকা অবস্থায় এলাকায় চাঁদাবাজি দমন করতে হয় নাই? মানে আমি ওদিকে যাইনি, ওরা চাঁদা চলে পাতায় পাতায়, আমি চলছি গাছে গাছে লতায় লতায়। যার জন্য ভালো, আমি রাজহংসের মতো চলছি, যেন আমার গায়ে কাদা না লাগে। তো আলটিমেটলি ওখানে আমি সফল হয়েছি। এখানে মূল ব্যাপারটা হলো, মানে বাংলাদেশে প্রায় 35,000 কোটি টাকা বাৎসরিক চাঁদাবাজি হয়। এটা বিভিন্ন গবেষণা এটা মোটামুটি হিসাব করে বলেছে। এখন ধরুন বাংলাদেশে বৃহৎ শিল্প গ্রুপ যারা আছে, স্পাহানি গ্রুপ আছে, অন্যান্য যারা খুব নামকরা গ্রুপ আছে, তো এই সমস্ত গ্রুপ সারা বছর মিলে 500 কোটি টাকাও নেট প্রফিট করতে পারে না। তো সেখানে চাঁদাবাজি এমন একটা শিল্প, যে শিল্পে বছরে নেট 35,000 কোটি টাকা আয় হয়। তো কাজেই এটা একটা বিকাশমান শিল্প, এবং এই বিকাশমান শিল্প বাংলাদেশে এতটা জনপ্রিয়, এতটা প্রতিষ্ঠিত, এখানে সবাই যারা আছেন তারা স্বপ্নের রাজপুত্র। এদের সবার হাতে আলাদিনের চেরাগ আছে। এখানে ফকির হয়ে কেউ আসে আর মুহূর্তের মধ্যে সে রাজা হয়ে আমির হয়ে বের হয়ে যায়। এক অপূর্ব। এই চাঁদাবাজদের ঘ্রাণ ভালো, খাদ্য ভালো, এদের সঙ্গে এদেরকে এখনো সমাজে কেউ ঘৃণা করে না। এরা সমাজের নেতা, এরা মানে বড় পদে, অনেক বড় বড় পদে যেতে পারে। আমরা যারা তথাকথিত নীতি কথা বলি, তাদের এত ক্ষমতা, তারা যদি টান দিয়ে আমাদের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে, আমাদের হা করে হাসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দে আর সো পাওয়ারফুল। তো এই যে একটা বিকাশমান শিল্প, সেই শিল্পটা রাতারাতি বন্ধ করার জন্য বিকল্প আরও অনেক কিছু দরকার। সেই বিকল্প না থাকার কারণে কি হচ্ছে, এটার পরিমাণ কিন্তু ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। সব আমলি, আওয়ামী লীগ আমলে যা ছিল তত্ত্বাবধায়ক, এই যে অন্তর্বর্তীকালীন সময় বেড়েছে, আবার অন্তর্বর্তীকালীন সময় যা ছিল এই গত কয়েকদিনে সেটা আরও বেড়ে গেছে। তো এটা নিয়ে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে, গবেষণা করতে হবে এবং সহানুভূতিশীল হতে হবে। যে এই যে 35,000 কোটি টাকার যারা বেনিফিশিয়ারি, আপনি চিন্তা করেন, আপনার পকেটে 100 টাকা আছে, সামনে আপনি একটা পিস্তল ধরলেন, তো মানুষ এই 100 টাকা রক্ষা করার জন্য অনেকে জীবন দিয়ে দেয়। তাহলে কি হলো, 100 টাকার জীবনের সাথে 100 টাকার মূল্য বেশি। টাকা ইজ সো পাওয়ারফুল। আপনার শেষ সময় আপনি গ্রামে যাবেন, 100 টাকা ভাড়া আছে, অনেকেই 100 টাকার জন্য মারা যায়। তাই সেখানে 35,000 কোটি টাকা, আপনি একটু টেলিভিশনে সমালোচনা করবেন, আমরা একটু মানে মুখ বাকি বাকি বলবো, আর অমনি সে সব সেই চাঁদাবাজি বন্ধ করে দিলে হবে না। কথা নাই বার্তা, এটা একটা আলাদা আর্ট আছে। আপনি এই যখন ফুটপাতে দাঁড়ায় থাকে, গিয়ে যখন বলে এই দে কী দেবো আর বেটা দে, আর ও যখন টাস টাস করে সব কিছু বের করে দেয়, ওর মধ্যে যেটা হিরোইজম আছে, ওর মধ্যে একটা বিনোদন আছে, ওর মধ্যে একটা সঙ্গীত আছে। মানে আপনি না করলেও কিন্তু টোটাল প্রক্রিয়া সম্পর্কে মানে এটা দেখলে এটা আন্দাজ করা যায়। এত নাটক দেখলাম, এত সিনেমা দেখলাম, এত কাহিনী জানলাম, হাজি মাস্তানের কাহিনী পড়লাম, দাউদ ইব্রাহিমের কাহিনী পড়লাম, ছোট সাইকেলের কাহিনী পড়লাম। বাংলাদেশের কাণ্ড পড়ছেন? বাংলাদেশে তো অনেকেরই পড়েছি। এখন এইগুলো পড়ার পরে যদি সাহস পাচ্ছে না বাংলাদেশের, এরপরে যদি এগুলো না জানি তাই তো হবে না। হাজি মাস্টারটা বললেন বাংলাদেশের কোনো কত লোক আছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেললে কিছু বলা যায়। এখন যাই হোক, এটা এই একটা শিল্প, সেই শিল্পের মাধ্যমে একটা বিশাল সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এত পাওয়ারফুল, যারা রাজা পরিবর্তন করে ফেলে, যারা রাজত্ব পরিবর্তন করে ফেলে, যারা নমিনেশন পরিবর্তন করে ফেলে, যারা মন্ত্রী পর্যন্ত পরিবর্তন করে ফেলে, যারা মন্ত্রিত্ব কিনে নেয়, ড্যাম কেয়ার, দে আর সো পাওয়ারফুল আন্ডারওয়ার্ল্ডে। তো এই যে আপনি তো যখন জেলে যান নাই, জেলে গেলে আপনি বুঝতে পারতেন যে এই আন্ডারওয়ার্ল্ডের যারা লোকজন, ওখানে ওরা কি রাজার হালে থাকে। আমরা যারা যাই, আমরাও জেলে গিয়ে ফকিরের মতো থাকি, রাজবন্দি কিন্তু থাকি ফকিরের মতো। আর মনে করেন টুন্ডা বাবু, গালকাটা কামাল, ওদের যে দাপট জেলখানার মধ্যে, জেলারে সাব বাব্বা করে ওদেরকে। তো কাজেই এই 30,000 কোটি টাকা বা 35,000 করার কারণ আছে, কারণ জেলারে তো আবার দেয়। ওই তো ওইটাই কারণে এখন সেই 35,000 কোটি টাকার একটা বিশাল সিন্ডিকেট,
সেই সিন্ডিকেট নিয়ে আমাদের তরুণ মন্ত্রী রবিউল সাহেব বড় মন্ত্রী হয়েছেন, আল্লাহ তার প্রতি দয়া করেছেন, রহমত করেছেন, তারেক রহমান সাহেব তাকে পছন্দ করেছেন, এছাড়া তো আর কোনো দোষ নাই। উনি তো কার কাছে গিয়ে বলেন না আমাকে মন্ত্রিত্ব দেন, তিনটা মন্ত্রিত্ব দেন। তো এটা এখন আমি আছি, রিপন ভাই আছে, আমাদের তো অনেক ডিগ্রি আছে, অনেক লেখাপড়া আছে, কিন্তু আমাদের কপালে তো জুটলো না। তো তার কপালে জুটে গেছে, এই জন্য আমরা হিংসা করতে পারি, তার সমালোচনা করবে, কিন্তু আল্লাহ তাকে দিয়েছে। এখন সেই বদলে একটা কথা বলেছে, সেটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই।